আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে গণিত বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের গণিত প্রশ্নটির 1 থেকে 15 পর্যন্ত 15টি এমসিকিউ এর পাশাপাশি এরপরে 16 থেকে 25 পর্যন্ত এক কথা প্রকাশ ছিল, এগুলোর অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে, অথবা না পেলে তোমরা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারবা। শিক্ষার্থীরা, এরপরে দেখো, এখানে আমরা আজকে এই খ বিভাগ থেকে শুরু করে যে অঙ্কগুলো অবশিষ্ট রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান শিখব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক্ষেত্রে যেহেতু তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে লিখতে হবে, একটাতে 2 করে 13টা কোশ্চেন দেওয়া আছে, 13টাতে 26 নাম্বার। তো এক্ষেত্রে এগুলো করে সমাধান করে তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়। চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। যেমন 1 নম্বর কতে বলা হয়েছে, একটি স্কুলে 350 জন ছাত্র আছে এবং 300 জন হচ্ছে ছাত্রী। তো এক্ষেত্রে ছাত্রীর সংখ্যাকে আমি দেখো, ছাত্রীর সংখ্যাকে বলা হয়েছে এখানে, এই ছাত্রীর সংখ্যাটাকে তুমি কি করবা, মোট শিক্ষার্থীর সংখ্যা শতকরা কত সেটাতে প্রকাশ করবা। তাহলে দেখো, আমরা এর অ্যান্সারটা যদি দেখি শিক্ষার্থীরা, যেহেতু আমাদেরকে ছাত্রীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যায় তুলনা করতে বলা হয়েছে, সো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো, আমরা এখানে লিখতে পারি যে মোট শিক্ষার্থীর সংখ্যা 350 এবং 300 মোট হলো 600 জন। আচ্ছা, এখন ছাত্রীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যায় শতকরা কত সেটা তুলনা করতে বলা হয়েছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে কত পেয়েছি, 350 জন। নয়, 350 জনের মধ্যে কাকে তুলনা করতে বলা হয়েছে, ছাত্রীর সংখ্যা। তাহলে ছাত্রীর সংখ্যা আমার এখানে কতজন, 300 জন। নয়, তো এক্ষেত্রে আমি 300 জনকে তুলনা করলাম। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, যার কারণে 100 দ্বারা গুণ করব। ওকে, তো গুণ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে কত, 46.16%। শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনটা দেখব আমরা। এরপরে রয়েছে খ নাম্বার কোশ্চেনটিতে বলা হয়েছে যে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে, তাহলে 12 জন লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এর সমাধানটাও দেখে নিই। তো যেহেতু বলা হয়েছে 8 জন লোকে কাজটা করতে তার কতদিন সময় লাগবে, 30 দিন। সো এক্ষেত্রে আমরা প্রথমে ওই লাইনটাই লিখবো, 8 জন লোকে কাজটি করতে পারবে 30 দিনে। একজন লোকে যদি ওই কাজটা করতে যায় তাহলে অবশ্যই তার অনেক দিন সময় লাগবে, আর অনেক দিন মানে বেশি বেশি হলে গুণ। আর যেহেতু 12 জন লোকের কথা বলা হয়েছে, সো এক্ষেত্রে 12 জন লোককে করতে গেলে আবার সময় কম লাগবে, সো এক্ষেত্রে কম হলে ভাগ, এরপরে 12 দ্বারা ভাগ করবো, অ্যান্সার করলে কত হবে, 20 হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে দেখো, খর পরে রয়েছে ঘ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এখানে যে সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা হচ্ছে 120 সেন্টিমিটার। দেখো শিক্ষার্থীরা, তুলনা করতে হলে আমাকে যদি বলা হয় যে তোমার কাছে আমার কাছে, ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে, ধরো তোমার কাছে আছে 2 টাকা আর তোমার বন্ধুর কাছে আছে 300 পয়সা। এখন তুমি তুলনা করতে সমস্যা হবে, কারণ তোমার বন্ধুর 300 পয়সা মানে 3 টাকা। তাহলে আমি যদি এভাবে বলি, তোমার 2 টাকাকে যদি আমি যদি কনভার্ট করে বলি যে তোমার কাছে 200 পয়সা আর তোমার বন্ধুর কাছে 300 পয়সা, তাহলে কার কাছে বেশি, অবশ্যই তখন তুমি ডিসাইড করতে পারবে যে 300 পয়সা যেহেতু বেশি তার মানে তার কাছে বেশি। সেম কাজটা করতে হবে। তাহলে ইঞ্চিটাকে আমি কী করবো, এই সেন্টিমিটারে প্রকাশ করব। সেন্টিমিটার প্রকাশ করলে আমার তুলনা করতে কী হবে, সুবিধা হবে। তাহলে আমি প্রথমে কী করব, সানির উচ্চতাকে কী করব, সেন্টিমিটারে প্রকাশ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। চলো শিক্ষার্থীরা, তো এক্ষেত্রে সানির উচ্চতা হচ্ছে 50 ইঞ্চি, সেন্টিমিটার প্রকাশ করে কীভাবে, আমরা জানি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 2.54। তাহলে 50 দ্বারা 2.54কে গুণ করলে 127 সেন্টিমিটার। ওকে, আর অনেকের উচ্চতা তো 120 সেন্টিমিটার দেওয়াই আছে। এখন শিক্ষার্থীরা, এখন এখান থেকে তো স্পষ্ট দেখতেই পাচ্ছি যে কার উচ্চতাটা সবচেয়ে বেশি। এখানে সানির উচ্চতা হচ্ছে 227 আর অনেকের উচ্চতা 120, তাহলে অবশ্যই কার বেশি, এই সানিরটাই বেশি। তাহলে লিখবো সানির উচ্চতা বেশি। শিক্ষার্থীরা, এরপরে ঘ নাম্বারটা দেখব। ঘতে বলা হয়েছে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাপে হাসান ও কিরণের দূরত্ব যথাক্রমে 4.5 এবং 449 সেন্টিমিটার। এটাও সেম একই নিয়ম। দেখো, হাসানেরটা বলা হয়েছে 4.5 মিটারে, আর দেখো চালাকি যেটা করছে সেটা হলো কিরণেরটা বলা হয়েছে
সেন্টিমিটারে। তো এক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, কিরণেরটা ঠিক আছে মানলাম, বাট হাসানেরটা তো আমাদেরকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, তাই না? এই হাসানের মিটারটাকে কী করবো, সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে প্রথম কাজ কি, হাসানেরটাকে আমরা মিটার থেকে এটাকে কী করবো, সেন্টিমিটারে নিয়ে গেলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে দেখো সেন্টিমিটার থেকে মিটারে কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে লিখবো হাসানের দূরত্ব এত মিটার, 4.5 মিটার। তো এক্ষেত্রে যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে এই 4.5কে সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা গুণ করলে 450 সেন্টিমিটার বের হয়ে যাবে। আচ্ছা, আর কিরণের দূরত্ব তো সেন্টিমিটারে সরাসরি দেওয়াই আছে প্রশ্নে, ওকে সমস্যা নেই। তাহলে হাসানেরটা বের করলাম 450, আর কিরণেরটা প্রশ্ন দেওয়া আছে 449। তাহলে কারটা বেশি, মানে কে বেশি? অবশ্যই হাসানের দূরত্বটা একটু বেশি, কারণ হাসান 450 আর এ হচ্ছে 449। অবশ্যই হাসান বিজয়ী হবে, ঠিক আছে? তার মানে হাসান বিজয়ী হবে। সো এক্ষেত্রে আমরা লিখব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হাসানে কী হবে, জয়ী হবে। শিক্ষার্থীরা আমি আবারও রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এখানে প্রত্যেকটি সাবজেক্টের অ্যান্সার কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা, ঠিক আছে? এরপরে আমরা নাম্বারটা দেখব। নাম্বারে বলা হয়েছে একটি খাতা X টাকা, একটি কলমের মূল্য Y টাকা, 4টা খাতা কিনছে, 6টা কলম কিনছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমি যদি এখান থেকে দেখাই, একটা খাতা যদি X টাকা হয়, 4টা খাতা হচ্ছে 4X টাকা, ওকে। আবার আরেকটা বিষয় হচ্ছে, একটা কলমের মূল্য যদি Y টাকা হয়, 6টি কলমের মূল্য 6Y টাকা। এখন এটার মোট মূল্যকে বলা হয়েছে, মোট মূল্যকে বীজগণিতের রাশির মধ্যে প্রকাশ করে। তাহলে মোট মানে যোগ করে দেবো। তাইলে আমরা জাস্ট এটা কী করবো, যোগ করে দিলে অ্যান্সারটা বেড়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এর অ্যান্সারটা দেখি। তো যে তথ্যটুকু দেওয়া হয়েছে যে একটি খাতার দাম X টাকা, তাহলে 4টা খাতার দাম 4X টাকা। একটি কলমের দাম Y টাকা, সো 6টি কলমের দাম 6Y টাকা। এখন মোট মূল্য মানে কী করবো, এই খাতা কলম কত টাকা লাগছে, 4টা খাতা 4X টাকা, আর কলম কিনতে কত লাগছে 6Y টাকা। এই দুটোটা যোগ করলে মোট মূল্য বের হয়ে যাবে। শিক্ষার্থীরা এর অ্যান্সার এটা। আচ্ছা, এরপরে দেখো পরে হচ্ছে 6 নাম্বার। এখানে বলা হচ্ছে ফিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। আচ্ছা, অনুপাত মানে কি জানো? অনুপাত মানে হচ্ছে ভাগ। এখানে 4 ভাগ হচ্ছে ফিতার আর 1 ভাগ হচ্ছে পুত্রের। আচ্ছা, ফিতার বয়স দেওয়া আছে 40 বছর। আচ্ছা ভাই, একটা জিনিস চিন্তা করো, 40 বছর ফিতার বয়স, মানে 4 ভাগে যদি 40 হয়, 1 ভাগে কত? 10। তাহলে আমরা তো এখান থেকে ইজিলি বুঝতে পারি যে 1 ভাগ মানে হচ্ছে পুত্রের বয়স 10 বছর। তো আমাদেরকে যেহেতু এটা অঙ্ক আকারে দেখাতে হবে, সো এই ক্ষেত্রে আমরা এইভাবে অ্যান্সারটা লিখবো। প্রথমে লিখবো যে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1, এটা যেভাবে সেভাবে লিখবো। আর পিতার বয়স হচ্ছে 40 বছর, এই ততটুকু লিখবো। এখন আমরা কী করবো, ওই যে 40কে কয় ভাগে পুত্র কয় ভাগ পাইছে, 4 ভাগ, তার মানে 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে? এই 4 দ্বারা এখানে ভাগ করব, এখানে ভাগ করা হয়েছে। এরপরে বের করতে বলা হয়েছে কয় ভাগ, আমাদেরকে বের করতে বলা হয়েছে কিন্তু পুত্রের বয়স কিন্তু এই জায়গাতে কত, 1 দেওয়া আছে, 1, তার মানে 1 দ্বারা গুণ করবে। যদি 2 থাকতো তো 2 দ্বারা, 3 থাকলে 3 দ্বারা, জাস্ট ফর্মালিটি এতটুকুই। তো তুমি জাস্ট গুণ করবা, গুণ করলে এই জায়গাতে গুণ করলে আমাদের 10 বছর অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা শিক্ষার্থীরা, পরে আসি 6 নাম্বার। তো এক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল। এখানে যোগফল দেওয়া আছে, ছোট সংখ্যাটি Y হলে প্রদত্ত সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমরা জানি ক্রমিক সংখ্যা কাকে বলে, 1 2 3 4 এভাবে ক্রমান্বয় যে সংখ্যা। যেমন আমি যদি 4 বলি, 4 পরে 5 বলতে হবে। আমি যদি 6 বলি, 6 পরে অবশ্যই 7 বলতে হবে। যদি 20 বলি, 20 পরে 21 বলতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করো, 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে ছোট সংখ্যা যাই হোক, তার পরের সংখ্যা অবশ্যই 1 কী হবে, বেশি হবে। যদি ছোট সংখ্যাটি 40 হয়, তারপর সংখ্যাটি কত হবে, 41 হবে। তার মানে 1 যোগ করতে হবে, ওকে। তাহলে আমরা সেম কাজটাই করবো। তাহলে আমরা ছোটো সংখ্যাটি Y, তাহলে বড় সংখ্যাটি কত হবে, অবশ্যই ওয়াইয়ের সাথে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। আচ্ছা, এরপর দোনোটা যোগ করলে কি হবে, 45 হবে। চলো শিক্ষার্থীরা তাহলে আমরা এর অ্যান্সারটা দেখে নিই। দেখো তো এখানে আমরা প্রথমে লিখব যে ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি Y, এরপর বড় সংখ্যাটি হবে কত, ওই যে 1 যোগ করতে হবে, লিখলাম Y + 1, ওকে। এরপরে বলা হচ্ছে দোনোটা যোগ করলে কত হবে, 45 হবে, সংখ্যা দুটি যোগ করলে। তাহলে ছোট সংখ্যা Y এখানে লিখলাম, আর বড় সংখ্যা হচ্ছে Y + 1, এটা এখানে লিখলাম। তো উভয়টা যোগ করলে কত হবে, 45 হবে। শেষ, আমাদের অ্যান্সারটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে বা শিক্ষার সুবিধার্থে আমি এখানে এই অংশটুকু একটু অতিরিক্ত অঙ্কটা সমাধান করে দিয়েছি, তোমরা চাইলে ওয়াইয়ের মানটা বের করে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, এরপরে এখানে বর্গীয় নাম্বারটা দেখবো। দেখো শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে একটি সংখ্যা x সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ এবং সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করা এবং সংখ্যাটি নির্ণয় করা। আচ্ছা শিক্ষার্থীরা, একটি সংখ্যা যদি x হয়, ঠিক আছে, সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, সমস্যা নেই, 2x এর সাথে 5 যোগ করতে হবে আমাদেরকে। তাহলে আমরা যে কাজটা করব,
তাহলে প্রথম কাজ হচ্ছে এক্স ধরবো সংখ্যাটিকে, তারপর সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, তারপর সংখ্যাটির আবার এখানে বলা হয়েছে সংখ্যাটির 3 গুণ, তাহলে সংখ্যাটির 3 গুণ মানে 3x। এখন প্রশ্নে যে বিষয়টা বলা হয়েছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাহলে সংখ্যাটির দ্বিগুণের সাথে দ্বিগুণ মানে 2x এর সাথে 5 যোগ করলে যোগফল কত হবে? সংখ্যাটির 3 গুণ হবে যোগফল সংখ্যাটির 3 গুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমরা একটু বড় স্ক্রিনের অ্যান্সারটা দেখি। তাহলে আমরা প্রথমে লিখব ছোট সংখ্যাটি এক্স, এরপর সংখ্যাটির দ্বিগুণ মানে 2x, সংখ্যাটির 3 গুণ মানে 3x, ঠিক আছে। তাহলে আমাদেরকে বলা হয়েছে সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে, অবশ্যই আমি সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলাম, ঠিক আছে। যোগ করলে যোগফল কত হবে? সংখ্যাটির 3 গুণ হবে। ওকে, তারা যেভাবে বলছে সেভাবে লিখলাম। এখন এটা আমরা সমাধান করব। 2x এটা এখানে যোগে আছে এভাবে লিখলাম, আর এই পাশে এটা যোগে থাকলে এই পাশে যদি নিয়ে আসি সেটা পাশে মাইনাস আকার ধারণ করবে, আর এখানে প্লাস 5টা যোগ আকার আছে ওই পাশে নিয়ে গেলে এটা মাইনাস আকার ধারণ করবে। তারপর এখানে মাইনাসের 3টা থেকে প্লাসের 2টা বাদ দিলে আর মাইনাসের একটা এক্স থাকবে, আর এখানে -5, অর্থাৎ এই পাশ থেকেও মাইনাসটা কেটে দিলাম, এই পাশ থেকেও মাইনাসটা কেটে দিলাম। তাহলে কি থাকলে এখানে x সমান 5, অর্থাৎ নির্ণয় সংখ্যাটি কত হবে? 5 হবে। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে রয়েছে ইউ নাম্বার, ঝ নাম্বার রয়েছে। ঝ নাম্বারে একটু বিষয় লক্ষ্য করো। দেখো ঝ নাম্বারটা খুব সহজ। ঝ নাম্বার বলা হচ্ছে, আচ্ছা একটু বড় স্ক্রিনে দেখাচ্ছি শিক্ষার্থীরা, তোমাদের জানি না দেখতে সমস্যা হলে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবো। অর্থাৎ ভিডিওটার রেজুলেশন একটু বাড়িয়ে হাই কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো। এখানে বলা হচ্ছে 2টি ঘনক আকৃতির বক্সের ছোট বক্সটি 2 একক আর বড় বক্সটি হচ্ছে 6 একক। তাহলে বড়টা হচ্ছে 2 আর বড়টা হচ্ছে 6, ছোটটা হচ্ছে 2। তাহলে এই 6-এর মধ্যে দুই হলে এরকম কয়টা রাখা যাবে? একটা দুইটা এখানে 3টা, এখানে 1 2 3টা, 1 2 3টা, এখানে 6টা। অর্থাৎ কীভাবে এটা বের করবে সেটার অঙ্কটার প্রসেস আমরা একটু দেখে নিই। দেখো এখানে আমরা লিখতে পারি যে বড় বক্সটিতে ছোট বক্স রাখা যাবে 6/2, অর্থাৎ কতটি রাখা যাবে? 3টি রাখা যাবে, ঠিক আছে। তো এভাবে করে ভাগ দিলে এটার অ্যান্সারটা বের হয়ে যাবে শিক্ষার্থীরা। এরপরে দেখো ইউ নাম্বারে বলা হয়েছে আয়তাকৃতির বোর্ডের পরিসীমা নির্ণয় করা। আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে হবে। তো পরিসীমা নির্ণয় করতে হলে দৈর্ঘ্য হচ্ছে এটা, প্রস্থ হচ্ছে এটা। তো পরিসীমার সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সূত্রের মধ্যে জাস্ট আমরা মানটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো আমরা কিভাবে এটার অ্যান্সারটা তৈরি করি। দেখো শিক্ষার্থীরা, তো যেহেতু বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 2x + 5, এখান থেকে পেয়েছি, আর প্রস্থ দেওয়া আছে 3 মিটার, তাহলে আমরা এখান থেকে প্রস্থ 3 মিটার লিখলাম। পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা লিখলাম। তারপর এখানে দৈর্ঘ্যের মান এখানে লিখলাম, আর 2 এর সূত্র 2, এখানে সূত্র 2 লিখলাম। প্রস্থের মান 3, এখানে প্রস্থ 3 লিখলাম। তারপর এখানে 2 দ্বারা উভয়টাকে গুণ করলাম, এটা পেলাম। তারপর যোগ বিয়োগ করলে এটার অ্যান্সারটা বের হয়ে যাবে। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝছো। ইউর পরে হচ্ছে চ নাম্বারটা, ট নাম্বারটা দেখো। টতে বলা হয়েছে যে এখানে এবিসি সমবাহু ত্রিভুজের ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, ভিডি সমান 600 একক এবং এর ক্ষেত্রফল এত বর্গক হলে এডি এর দৈর্ঘ্য কত? আমরা এডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। আমি এডি যদি চিত্র থেকে দেখাই, এডি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো এডি বলতে এটা নির্ণয় করব, এই অংশটুকু দেওয়া আছে। তাহলে আমরা এই অংশটুকু যদি 6 হয়, তুমি একটু চিন্তা করো, এই অংশটুকু যদি 6 হয় তাহলে এই অংশটুকু অবশ্যই কী হবে? 6। তার মানে এই পুরাটা হচ্ছে কত? 12। তোমরা বইয়ালারা যদি এরকম মানে শিক্ষকরা যদি 12 দিয়ে দিতে তাহলে আমাদের জন্য অঙ্কটা করতে একটু সহজ হতো, ঠিক আছে না? আচ্ছা 12 আর উচ্চতা বের করতে বলা হয়েছে, এই উচ্চতাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আবার দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা সবাই নিশ্চয়ই জানো? হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে যে তথ্যটুকু প্রথমে দেওয়া আছে আমরা সেটা লিখব, যে সমবাহু ত্রিভুজের বিডি হচ্ছে 1 একক মানে, আর বিসি হচ্ছে তার মানে কত? বিসি মানে পুরাটাই, বিসি হচ্ছে 12 একক। ওই যে যোগ করে দেখাই দিলাম যেটা। আর বের করতে বলা হয়েছে এই চিত্রটা একটু ডান পাশে আঁকবা, ঠিক আছে? তোমরা যদি দেখতে না পাও একটু সরিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা এরপরে তোমাদের যে কাজটি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র 48 বর্গ একক দেওয়া আছে। সো এই ক্ষেত্রে এই তথ্যটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমরাও দেখিলাম। তো এখন হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু দৈর্ঘ্য ভূমি গুণ উচ্চতা লিখলাম, আর 48 বর্গ একক এটা যেভাবে আছে সেভাবে থাকুক। তারপরে আমরা কি করব? এখানে মানটা বসাই দেব, যে ভূমির মান কত? 12, আর উচ্চতা তো জানি না, উচ্চতা বের করব। যেটার মান পাইছি শুধু ভূমি পেয়েছি, এখান থেকে ভূমিটা দিয়ে দিলাম, হাফ দিলাম। হাফ এটা এই পাশে গুণ আকারে, ওই পাশে দিলে ভাগ আকারে, বা ভাগ থাকলে গুণ আকারে, এটা তো জানো তোমরা সবাই। আর 12 উচ্চতা এটা যেভাবে আছে, আর 12 এটা পাশে গুণ আকার আছে, ওই পাশে গেলে আবার ভাগ আকারে। তার যোগ বিয়োগ করলে 8 হবে অ্যান্সার। সেক্ষেত্রে আচ্ছা তোমরা এটা দেখে নিবা, ঠিক আছে? এটা কীভাবে অ্যান্সার করতে হয় প্রসেসটি আমি আবার দেখাচ্ছি। অঙ্কটা ঠিক এইভাবে অঙ্কটা সমাধান করবা। এরপরে রয়েছে তোমাদের এখানে ঠ নাম্বারে কি বলা হয়েছে দেখো।
60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করা। আচ্ছা শিক্ষার্থীরা, মৌলিক সংখ্যা তোমরা চিনো যে সংখ্যাকে কখনো ভাগ করা যায় না। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে কখনো ভাগ করা যায় না, ওই সংখ্যাগুলো বা যে সংখ্যার কোনো উৎপাদক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, 3কে ভাগ করা যায় না, 5, 7, 11, 13, এই 17 এই সংখ্যাগুলোকে কখনো ভাগ করা যায় না। তো এইভাবে আমরা কত পর্যন্ত নিব? এই 2 থেকে শুরু করবো, 1 না 2 থেকে শুরু করে 60 পর্যন্ত তুমি চাইবে কতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলোকে প্রথমে লিখবা, লেখার পরে মাঝখানে যেটা থাকবে সেটাই মধ্যক, মাঝখানে যেটা থাকবে সেটাই মধ্যক। তাহলে আমরা চলো সেই কাজটাই করব। প্রথম কাজকে শিক্ষার্থীরা, প্রথম কাজ হচ্ছে আমাদেরকে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলি লিখবো। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 51 এই সংখ্যাগুলো 60 পর্যন্ত আর কি। তো 59 পর্যন্ত এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এগুলোকে কখনো ভাগ করা যায় না, মানে অর্থাৎ এগুলোর উৎপাদক নেই। এখন তুমি মাঝামাঝি যে সংখ্যাটি থাকবা সেটা হচ্ছে মধ্যক। মধ্যক যেহেতু নির্ণয় করতে বলা হয়েছে, সো মধ্যক মাঝখানে যেটা থাকবে সেটাই। দেখো এখান থেকে তুমি দেখবা 1, 2, 3, 4, এখান থেকে দেখবা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে 9টা আছে। এই পাশ থেকে তুমি গণো দেখবে এই পাশে 9টা আছে, তার মানে মাঝখানে 29, এই 29টা হচ্ছে অ্যান্সার, মধ্যক 29, ঠিক আছে। অথবা সূত্র অ্যাপ্লাই করে করা যায়, এইভাবে সূত্র অ্যাপ্লাই করে করা যায়। আচ্ছা, ড নাম্বার কোশ্চেনটিতে কী বলা হয়েছে আমরা একটু দেখি শিক্ষার্থীরা। ঢতে বলা হয়েছে যে একটি টি20 ম্যাচের বাংলাদেশ দল ক্রিকেটে ওভার প্রতি সংগৃহীত রান দেওয়া আছে, অর্থাৎ ওভার দেওয়া আছে আর রানগুলো দেওয়া আছে। তো ওভারগুলো আমরা এক দাগে উপস্থাপন করবো আর রানগুলো আরেক দাগে উপস্থাপন করবো। তোমরা নিশ্চয়ই অনেকে ক্রিকেট খেলা দেখো, তো ক্রিকেট খেলার মাঠেও কিন্তু এই ধরনের গ্রাফস আকারে দেখানো হয় উইকেটের সংখ্যা, রান সংখ্যা। তোমরা যারা বিশেষ করে ক্রিকেট প্রেমী তারা কিন্তু এই অ্যান্সারটা খুব ইজিলি করতে পারবা, কারণ এই যে এখানে ওভারগুলো এখানে নিব আমরা আর রানগুলো এখানে নিব, ঠিক আছে। তো প্রথম ওভারে কত রান হয়েছে আমরা গুনবো, গুনে এখানে 5 রান হয়েছে, 7 রান হয়েছে, 7-এর জায়গায় 6 রান হয়েছে, 6 রান। এই যে আমরা একটু যদি এটা একটু জুম করি, দেখো সেক্ষেত্রে এই যে এটা একটু জুম করে দেখাচ্ছি। যেহেতু প্রথম ওভারে তার কয় রান হয়েছে? 6 রান, তাহলে আমরা এখান থেকে গুনবো এই 6 এই জায়গাতে। এরপর দ্বিতীয় ওভারে তার কত রান হয়েছে? যেহেতু দ্বিতীয় ওভারটা চেয়েছে, তো এক্ষেত্রে দ্বিতীয় ওভারে এখানে কত রান হয়েছে? 12 রান হয়েছে, তাই না? তাহলে 12 রান কোথায়? এই যে এই বরাবর হচ্ছে 12 রান হয়েছে। তুমি এখানে দাগগুলো গুনবা, ঘর আছে, গ্রাফ কাগজে ঘর আছে, ঘরগুলো গুনবা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তুমি ঘরগুলো গুনলে তুমি এই বিন্দুগুলো দিতে পারবা, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেক ওভার অনুযায়ী তুমি কী করবা? জাস্ট এই বিন্দুগুলো দিবা, তারপরে বিন্দুগুলো দেওয়া শেষ হলে কী করবে? এই বিন্দুগুলো এভাবে করে যোগ করে দেবে, ঠিক আছে। এইভাবে এইটাই হচ্ছে প্রসেস আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে তো আমি যেগুলো কাগজে লিখেছি, তো এক্ষেত্রে তোমরা এটা গ্রাফ কাগজে করবা, সমস্যা নেই। এটা ছিল তোমাদের এই পর্যন্ত আজকের এই ক্লাসটি। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি এই যে 2 নং কোশ্চেন, 3 নং কোশ্চেন, 4 নং কোশ্চেন, 5 নং কোশ্চেন, 6 নং, এই যে এখানে আরও অনেকগুলো কোশ্চেন রয়েছে, এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। শিক্ষার্থীরা, আবারও তোমাদের সবার প্রতি অনুরোধ, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।